কি অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, তো নিশ্চিত যে অসুবিধা? আরামসে কুল থাক। এ আবার সব থেকে বড় তলোয়ার নিয়েছে, এই যে দেখো। ये क्या हो रहा है? जुद हो रहा है क्या? ভাই ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এই সমস্ত এরিয়া, গ্রিপে হচ্ছে না। ভাই 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 ওই সামনের স্নো ক্যাপ মাউন্টেনটাকে দেখো। গুড মর্নিং ফ্রম লাচেন। তো তোমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ, আবার একটা নতুন ভিডিওর মধ্যে। আর এখন সময় বাজে সকাল 8টা। আমাদের বের হতে অনেকটা সময় পেরিয়ে গেছে, কারণ সকাল 6টা থেকে বের হতে হতো। কিন্তু ভাই এখানে এত পরিমাণে ঠান্ডা, সকালবেলা ছিল -10 ডিগ্রি, আর বর্তমানে আছে 2 থেকে 3 ডিগ্রি মাইনাস। আর এখানকার এই যে আমার সঙ্গে যারা এসেছে তারা সবাই লেট করতেছে। আর আমাদের সঙ্গে যতগুলো রাইডার এসেছিল, কেউ আসাম থেকে, কেউ বর্ধমান থেকে, তারা অলরেডি 10 মিনিট আগেই বেরিয়ে গেছে। এই যে পূজা, তুম आने में इतना लेट किया है ना, তোমরা প্রতিদিন ये অ্যাডভোকেট সুমন সব থেকে বেশি লেট করলো, সব থেকে বেশি, তাই না? কিছু কথা না। আর এইদিকে আমার যে গিন্নি আছে, ও যথেষ্ট লেট করতেছিল। এই যে বারবার মেকআপ, বারবার ও, তারপর আমাদের অনেকটা সময় পেরিয়ে গেছে। তো ভাই রাতে এত ঠান্ডা ছিল, এই যে আমার বাইকে এই যে ব্ল্যাক আইস জমে আছে, মানে এই যে পুরো স্লিপারি, এই যে ব্ল্যাক আইসগুলো। তো আমার যে নন্দিনী আর এই সুমনের যে ইন্টারসেপ্টার 650 দুটোকে স্টার্ট দেওয়া হয়ে গেছে। তো আমরা আর এখানে বেশিক্ষণ দেরি করবো না, এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো গুরুদংমাল লেকের উদ্দেশ্যে। জয় বাবা লোকনাথ। ঈশ্বর আজকে জার্নিটা যেন ঠিক মতো করতে পারি। মানে শুরু করলাম আমাদের লক্ষ্যের উদ্দেশ্যে জার্নি। আর বর্তমানে এই লাচেনের মধ্যে ট্যুরিস্টের সংখ্যা একদমই কম, কারণ ট্যুরিস্ট এখনো পর্যন্ত সেরকমভাবে মানে আসেননি। শুধুমাত্র আমরাই শুধু কয়েকটা বাইকার এখানে এসেছিলাম। বর্ধমান থেকে মনে হচ্ছে 2 জন, আসাম থেকে কয়েকজন, আর আমরা শিলিগুড়ি থেকে 4 জন, বাস এতটুকুই। আর গতবার যখন গুরুদংমাল লেক এই লাচেন থেকে বেরিয়েছিলাম তখন ছিল সকাল 6:30। আর এবার বেরোতে অনেকটা টাইম পেরিয়ে গেল। এক তো হোটেলের মধ্যে ছিল না ইলেকট্রিক, তাই বের হতে তারপর ঠিকমতো হোটেলের রুমের মধ্যে কিছুই বোঝা যাচ্ছিল না, এত অন্ধকার। তাই আমাদের বের হতে অনেকটা সময় পেরিয়ে গেছে। এই যে এইগুলো ভেজা জায়গা দেখলে মনের মধ্যে একটু ভয় লাগে যে ব্ল্যাক আইস আছে নাকি। কিন্তু ভাই যথেষ্ট রোদ উঠে গেছে, এটাই হচ্ছে প্লাস পয়েন্ট। আর লাচেনের উচ্চতাটা আমি সঠিকভাবে জানি না, তবে 9 থেকে 10,000 ফুট তো হবেই। আর এই 9 থেকে 10,000 ফুট থেকে আমাদের উপরে উঠতে হবে আরও মোটামুটি 8 থেকে 9,000 ফুট উপরে, তার মানে 17,800 ফুট উপরে। আর সব থেকে টাফ হচ্ছে 2 থেকে 3 ঘন্টার মধ্যেই আমাদের এতটা পথ উপরে উঠতে হবে, সেটার জন্য অক্সিজেন লেভেল আরও কমে যেতে পারে। আর সব থেকে বড় কথা ভাই, গত বছরের রেকর্ডও ভাঙার মতোই হয়েছিল। মানে 2022 সালে যখন আমরা তিনটা বাইকার আরেকজন ছিল, 4 জন মিলে আমরা এই লাচেনের মধ্যে এসেছিলাম, সেবার আমার রাতে 1 সেকেন্ডও ঘুমায়নি। এবারও তাই, এবার প্রায় রাত 2টা কি 2:30 পর্যন্ত আমার কোনো ঘুম আসতেছিল না। এই যে ভাই আইস জমে আছে। ওহ, দেখে আয় সুমন, ব্ল্যাক আইস আছে কিন্তু এই যে নিচে। রাস্তা ভেঙে একদম কিরকম হয়ে গেছে দেখো, আর নদীর মাঝখান দিয়ে মনে হচ্ছে যেতে হবে। ওহ মাই গড, ভাই সম্পূর্ণ নদী পথ দিয়ে যেতে হচ্ছে ভাই, সিধা শুধু নিচের দিকে নামতে হচ্ছে ভাই। ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এই সমস্ত এরিয়া সেই বন্যার পরে। রাস্তাঘাট বলতে কোনো কিছুই অবশিষ্ট নেই। এই যে নদীপথ, নদীর মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে রেখেছে। এই নর্থ সিকিম জার্নি এত কঠিন না, এত কঠিন ভাই,
রাস্তাঘাট বর্তমানে এত খারাপ হয়ে রয়েছে যে ভাই বলার মতো না। যদি স্লিপ করে তাহলে মুশকিল হয়ে যাবে, কারণ ব্ল্যাক আইস অনেক জায়গায় আছে। তাই আস্তে আস্তে না গেলে খুবই মুশকিল। এই যে ও মাই গড, সব জায়গায় ব্ল্যাক আইস জমে আছে, কারণ গাড়ি ঘোড়ার সংখ্যা একদমই চলেনি। সাধারণত এই রাস্তা দিয়ে যদি পর্যটক থাকতো তাহলে অনেক গাড়ি চলতো, কিন্তু গাড়ি ঘোড়া একদমই চলছে না। ভাই অসম্ভব কষ্ট হচ্ছে, অসম্ভব। বিশেষ করে ইউটার্ন মোড়গুলোতে না, এই পিলিয়ন সহ এই গুরুদাঙ্গা যাওয়ার পথে এই রাস্তাগুলো না অসম্ভব কষ্ট হচ্ছে, অসম্ভব। গুরুদাংমা লেকের ছোট্ট একটু কাহিনী আছে। আমি অতটা হয়তো বলতে না পারলেও আমার তরফ থেকে আমি একটু চেষ্টা করছি তোমাদের সামনে তুলে ধরার জন্য। গুরুদাংমা লেকের অবস্থান তিব্বত আর ভারত সীমান্তের খুব কাছাকাছি। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা প্রায় 17,800 ফুট উপরে। আগে কিন্তু গুরুদাংমা লেকের নাম গুরুদাংমা ছিল না। আগে যে নামটা কী ছিল আমার বর্তমান সময়ে সঠিকভাবে মনে আসছে না, তাই আমি তোমাদের বলতে পারছি না। আর আগে গুরুদাংমা লেকের জল কিন্তু থাকতো না। আগে গুরুদাংমা লেকটা বছরের সব সময় ফ্রিজ হয়ে থাকতো বা বরফ হয়ে থাকতো। তো এই অঞ্চলে জলের অনেক কষ্ট হতো, তাই এখানকার হিন্দু, শিখ, বৌদ্ধরা মিলে গুরু পদ্মসম্ভব যখন 800 শতাব্দীতে এই অঞ্চল দিয়ে তার নিজের দেশে যাচ্ছিলেন, তখন ওনাকে অনেক আকুতি মিনতি, তারপর অনেক অনুরোধের পরে তিনি যখন গুরুদাংমা লেকের জল স্পর্শ করেছিলেন, তারপর গুরুদাংমা লেকের জল অর্ধেকটা ফ্রিজ হয়ে থাকে আর অর্ধেকটা জল হয়ে থাকে। আর তখন থেকেই এই অঞ্চলে জলের অনেকটা ঘাটতি কমে যায়, মানে ওখান থেকে জল পাওয়া শুরু করে মানুষেরা। আর তারপরের থেকেই গুরু পদ্মসম্ভবের নাম অনুসারে গুরুদাংমা লেকের নামকরণ হয়েছে গুরুদাংমা লেক। এক একটা ইউটার্ন যা আছে না, জাস্ট ইউটার্ন মেরে নিচের দিকে। আর অনেক সময় এই ইউটার্নগুলোর এক দিকে রেলিং থাকে না, তো দেখে মনে হচ্ছে যেন বুকটা কেঁপে যাচ্ছে ভিতরে ভিতরে। ভাই এই যে বরফ, আশপাশে ছোট ছোট বরফের কণাগুলো দেখা যাচ্ছে ভাই। এই যে দেখো বরফগুলো ভাই, রাস্তার আশেপাশে বরফ জমে রয়েছে। এই যে ভাই, আর লাচেন থেকে গুরুদাংমার দূরত্ব হচ্ছে 64 কিলোমিটারের মতো। নেভিগেশনের হিসাব মতো আমাদের যেতে সময় লাগতে পারে 2 থেকে 2.25 ঘন্টার মতো। এর থেকে বেশিও লাগতে পারে, কারণ অনেকটা স্লো যেতে হচ্ছে ব্ল্যাক আইসের কারণে, আর কোথাও কোথাও রাস্তা খারাপ হওয়ার কারণে, তাই একটু সময় বেশি লাগতে পারে। কোনো ব্যাপার না, লাগুক 2.5 থেকে 3 ঘন্টা। দরকার হয় আজকেই লাচেনে স্টে করবো, তারপর কালকে সকাল সকাল বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। আর আজকের এই গুরুদাংমা লেক যাওয়ার সময় আজকে আমরা প্রথম ব্রেক নেব থাঙ্গু ভ্যালির মধ্যে। ওখানে আছে চেকপোস্ট, তারপর আছে পৃথিবীর সব থেকে হাইয়েস্ট ধোসা পয়েন্ট, ওখানে একটু চা ফা খাবো, একটু শরীরটাকে গরম করব, তারপর আবার ওখান থেকে বেরিয়ে যাবো গুরুদাংমার উদ্দেশ্যে। আর এই যে দেখো ভাই, বরফগুলা দেখো, বরফগুলা কত সুন্দর সুন্দর পড়ে রয়েছে ভাই।
আর সামনে নৈসর্গিক দৃশ্যটাকে দেখো ভাই, জাস্ট গজব লাগছে, গজব। ও ও ভাই ভাই ভাই, পা তো দেওয়া যাচ্ছে না। যাওয়া যাবে, যাওয়া যাবে। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। হে মাই গড, জয় বাবা লোকনাথ। হে হে, এই দে না, গ্রিপে হচ্ছে না। জয় বাবা লোকনাথ। মাই গড, বহুত টাফ। রাস্তার মধ্যে এত বাজে ভাবে ব্ল্যাক আইস বরফগুলো জমেছিল না, অ্যাডভোকেট সুমন তো আরামসে পেরিয়ে গেল। রাস্তাটা কম করে হলো 15 থেকে 20 ফুট এরকম জায়গা জুড়ে ছিল ওই ব্ল্যাক আইস আর বরফ। আর আমার পিছন দিকে ছিল একটা এক্সপালস আসামের, ও আবার মানে উল্টে পড়ে স্লিপ খেয়ে পড়ে গেল, তারপর আগেও পড়েছিল। ভাই ব্ল্যাক আইসে বহুত ধ্যান দিয়ে চালাতে হচ্ছে। সব থেকে বড় প্রবলেম, আমি সব থেকে যেটা বড় ভুল করছি কি, আমি ওখানে দাঁড়িয়েছিলাম ব্ল্যাক আইসের মধ্যে আর পাটা নামিয়ে দিয়েছিলাম। তো পা যে নামিয়ে দিয়েছিলাম ওখানে পায়ের মধ্যে কোনো গ্রিপ হচ্ছিল না। তারপর স্ট্যান্ড দিলাম, ভাবছিলাম যে বউকে নামিয়ে দেবো, কিন্তু সুমন বলল না, আস্তে আস্তে চলে আসে। তারপর আস্তে আস্তে এগিয়ে গেলাম, ভাগ্যিস পেরিয়ে আসলাম। তো ডিসেম্বর মাসের আজকে হচ্ছে 23 তারিখ। এই 23 তারিখে ভাই, ডিসেম্বরে এই 23 তারিখে জার্নি করাটা একটু টাফ। এই যে খালি ব্ল্যাক আইস, ও ভাবা যায় এত পরিমাণে রাস্তার মধ্যে এই ব্ল্যাক আইস। ও মারাত্মক পরিমাণে আছে ভাই, মারাত্মক পরিমাণে আছে। তোমরা হয়তো বলবা যে কোনো ব্যাপার না, রোদ আছে, কিন্তু ভাই রোদ আছে ঠিকই, আর ঠান্ডাটা এত পরিমাণে আছে না। কে কে কি হলো, কি দেখলো, কে तो चिल्लाता है क्यों, ऐसा क्यों चिल्लाता है, ऐसा क्यों चिल्लाता है, ऐसा तो मत चिल्लाओ। এই যে দেখো ভাই কি পরিমাণে এখানে মানে ঠান্ডাটা পড়েছে আর বড় জমে আছে। ও মাই গড, এই যে দেখো আমি একটা শিখতেছি, এই যে ये देखो तलवार, बेटी ये क्या है बोलो तो, ए ये क्या है, अभी गुली कर दूंगा तुम्हें। দেখছো ভাই তলোয়ারের মতো ভাই, এ আবার সব থেকে বড় তলোয়ার নিয়েছে। এই যে দেখো ये क्या हो रहा है, जूद हो रहा है क्या, लो टूट गया। তো আমার সঙ্গে যে অ্যাডভোকেট পূজা এসেছে, সে ওই বরফের চাইগুলা দেখে এক্সাইটমেন্ট দেখাচ্ছিল, মানে চেঁচাচ্ছিল। তার জন্য আমি ভাবছিলাম ও পড়ে গেল নাকি। পরে আমি অবশ্য ওকে মানে একটু থ্রেট দিলাম, এরকম জার্নির মধ্যে হাই অল্টিটিউডের মধ্যে যদি আচানক কেউ এই বাইক রাইডিং করার সময় আচানক যদি সেই আমাদের গ্রুপের লোক কেউ চেঁচায় ওরকম ভাবে, তাহলে তো ভয় লাগারই কথা ভাই। क्या बात है भाई, क्या खूबसूरत नजारा है भाई, क्या खूबसूरत ब्यूटीफुल व्यू है भाई। এত সুন্দর নৈসর্গিক দৃশ্য, একদিকে পাহাড়, একদিকে ছোট্ট নদী, আর তারপর নদীর পরে আবার পাহাড়, আর পাহাড়, দুই পাহাড়ের মাঝখানে এত সুন্দর রাস্তা, আর পাহাড়ের গা বেয়ে
ধূসর কণাগুলো মানে বরফের, জাস্ট অসাধারণ লাগছে। তো সামনে আছে ধোসা পয়েন্ট চেকপোস্ট, ওখানে একটু ব্রেক নেব। এই তো এখানে আছে পৃথিবীর সব থেকে ওয়ার্ল্ড হাইয়েস্ট ধোসা পয়েন্ট, আর এখানে আছে চেকপোস্ট। এই যে দেখো আর্মির গাড়িগুলা কিরকম স্লোচেন লাগিয়েছে। তো আমাদের বাইকগুলো সামনে পার্কিং করতে হবে, তারপর পারমিট দেখাতে হবে। मैं एक्सट्रीमली सॉरी तुमको डांटने का लिए, तुम्हारा टूर खराब नहीं होना चाहिए, ठीक है? अब हंस दो, ठीक है? अब हंस दो, ठीक है? तुम तो मेरा बेटी जैसा हो ना ভাই। চুলের দিকে যেও না, কারণ চুল একদম টুপি পরা পরে একদম কীরকম হয়ে গেছে। তো আমরা বর্তমানে রয়েছি থাঙ্গু ভ্যালির মধ্যে, আর এখানে রয়েছে পৃথিবীর সব থেকে হাইয়েস্ট ধোসা পয়েন্ট। আর এই ধোসা পয়েন্টের মধ্যে আমরা ধোসার অর্ডার দিয়েছি 3টা ধোসা আর 4টা চা। একবার ভিউটা দেখছো, ওই আমার পিছন দিকে বরফাবৃত পাহাড়, আর এদিকে সেই ধোসা পয়েন্টের মধ্যে দাঁড়িয়ে আমরা এখন এখানে খাচ্ছি ধোসা। তো 2022 সালে যখন গুরুদাংমা যাচ্ছিলাম সেবার কিন্তু আমরা ধোসা খাইনি, সেই জার্নির মধ্যে শুধু চা খেয়েছিলাম ওই রাস্তার সামনে। কিন্তু এবার খুবই আস্তে আস্তে জার্নি করছি, কারণ রাস্তার মধ্যে অনেক ব্ল্যাক আইস আছে। আর বর্তমানে এত পরিমাণে এই পাহাড়গুলো থেকে এত পরিমাণে হাওয়া আসতেছে না, জাস্ট মানে একটু খালি কানটা খুলেছি, হাওয়ার মধ্যে একদম কান একদম মানে আলাদা রকম ঠান্ডা লাগতেছে। যত উপরের দিকে যাচ্ছি তত অক্সিজেনের লেভেল কমে যাচ্ছে, আর আমার যে বাইক তারও অনেকটা টান কমে গেছে। পিক আপ দিচ্ছি ঠিকই, কিন্তু আমাদের সমতলের মতো ওরকম পিক আপ নিচ্ছে না। গতবার ঠিক এই জায়গাটার মধ্যে আমার অ্যাকশন ক্যামেরাটার মাউন্টটা ভেঙে গিয়েছিল, তারপর সেই অ্যাকশন ক্যামেরাটাকে মানে অ্যাকশন ক্যামেরার মাউন্টটাকে ফেভিকুইক লাগিয়ে আধা ঘন্টা রোদের মধ্যে শুকিয়ে তারপর যেমন তেমন করে মানে লাগিয়ে সে যাত্রায় আমি ভিডিওটা শ্যুট করেছিলাম গুরুদংমালের। আর এই জার্নির মধ্যে এখনো পর্যন্ত ভগবানের কৃপায় সব কিছুই ঠিক মতো হচ্ছে, শুধুমাত্র একটু লেট হয়ে গেছে। ওই হয়ে 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 भाई नज़ारा देखो सामने, वो सामने का पहाड़ का वो माउंटेन का क्या खूबसूरत नज़ारा है भाई, क्या खूबसूरत गजब व्यू है भाई। ভাবিনি জীবনে দুবার গুরুদংমা লেক করতে পারবো, এখনো পর্যন্ত যেতে পারিনি, কিন্তু অনেকটা পথ পেরিয়ে এসেছি। আমার কিন্তু সাধারণত এরকম রাইড করতে খুবই ভালো লাগে, কারণ আমি যেরকম রাইড করি বা অ্যাডভোকেট সুমন আমি বা আরেক সুমন আছে, এরকম রাইড করতে আমার খুব ভালো লাগে। না আমাদের কোনো তাড়াহুড়া থাকে, না আমাদের কোনো টাইম টেবিলের সিস্টেম থাকে, না কোনো কিছু। যখন মন হবে তখন বেরাবো, যখন মন হবে যেখানে দাঁড়াবো। তো আমাদের কোনো টাইম টেবিল থাকে না ভাই, আর এরকম টাইম টেবিল না থাকলে আমার সব থেকে রাইড করতে বেশি সুবিধা হয়। কারণ যে রাইডের মধ্যে এই পাগলা কুত্তার মতো স্পিডে যায়, পাগলা কুত্তার মতো সেই ডেস্টিনেশনগুলো মজা নেয় না, সে রাইডিংয়ের আবার মজা কি ভাই? আমি গেলাম দেখলাম আবার অন্যখানে চলে গেলাম, সেটা তো মানে রাইডিং না ভাই। তুমি রাইড করছো, এত টাকা পয়সা খরচ করে আসতেছো, একটু এই জায়গাগুলোকে উপভোগ করতে হবে, এই জায়গাগুলার যে স্মৃতিগুলা সেগুলোকে একটু অনুভব করতে হবে, সেগুলো মনের মধ্যে গেঁথে নিতে হবে। আমি গত অক্টোবর মাসে গিয়েছিলাম কিছু কলকাতা রাইডারের সঙ্গে অরুণাচল প্রদেশ, তার মধ্যে সব থেকে ভালো ডেস্টিনেশন ছিল মাধুরী লেক। আর সেই মাধুরী লেকে আমরা
এত সুন্দর নৈসর্গিক দৃশ্য ছিল না, সেই মাধুরী লেকে আমরা আধা ঘন্টার বেশি দাঁড়াইনি। না সেখানে কোনো নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছিল না কিছু। এত সুন্দর নৈসর্গিক দৃশ্য ছিল না, যা জীবনে আমি কোনো লেকের মধ্যে হয়তো দেখিনি বা আগেও ভবিষ্যতে দেখব না। এত সুন্দর ডেস্টিনেশন ছিল মাধুরী লেক, সেখানে কমসে কম 1 ঘন্টা দাঁড়াতাম। যারা আমার সঙ্গে রাইডিং গিয়েছিল, যদি আমার ভিডিও দেখে তারা হয়তো বলবে যে ওখান থেকে আমাদের যাওয়ার কথা ছিল লুংরেলা পাস। অবশ্য আমরা পরে গিয়েছিলাম লুংরেলা পাস, সে 1 ঘন্টা পরে গেল লুংরেলা পাস আমরা যেতে পারতাম। এত কঠিন পরিস্থিতির মধ্যে, এত কঠিন ওয়েদারের মধ্যে এই যে এরকম কাজ করা না, জাস্ট এনাদের কাজটাকে জাস্ট স্যালুট জানা যায়। স্যালুট স্যালুট ভাই। চেমড়ি গাই মানে ইয়াকের সারি পাহাড় থেকে এখন নিচের থেকে নামতেছে, কোনো আবার করবে না তো। এখনো এখান থেকে গুরুদংমা 13 থেকে 14 কিলোমিটার মতো, আর এখনো পর্যন্ত সেরকম ভাবে বরফের দেখা মেলেনি, কারণ হয়তো সেরকম ভাবে এখনো পর্যন্ত স্নোফল হয়নি। নয়তো 2022 সালে সেই মার্চ মাসের 10 কি 11 তারিখে যখন এসেছিলাম, তখন এই রাস্তা 2 সাইডে ছিল শুধু বরফ আর বরফ। ও ভাই লাগছে কি, আর হাওয়া যা চলছে না, জাস্ট সাই করে হাওয়া চলছে। যতই টাইম যাবে ততই হাই অল্টিটিউডের মধ্যে হাওয়ার বেগ বেড়ে যাবে। তাই যত শীঘ্র আমাদের গুরুদংমা টাচ করা দরকার। পিক আপ খুব কম নিচ্ছে গাড়ি। গুরুদংমার আর বাকি 6 কিলোমিটার, তো 6 কিলোমিটার পরেই আছে গুরুদংমা লেক। আর ওই যে সামনে দেখা যাচ্ছে ঘরটা, ওখান থেকেই আমাদের নিতে হবে ডান দিকে। তার মানে এখান থেকে গুরুদংমা লেকের দূরত্ব হচ্ছে আর 1 কিলোমিটারের মতো। ঠিক মতো যেন যেতে পারি, এটাই হচ্ছে গুরুদংমা লেক যাওয়ার রাস্তা। যাক, এবার রাস্তা বানিয়ে দিয়েছে, কিন্তু আগের বার কিন্তু ওগুলো দিয়ে যেতে হতো, এই কোনো রাস্তাঘাট থাকতো না। ওই যে পাথরগুলো ডান দিকে বাঁ দিকে যে পাথরগুলো দেখতে পাচ্ছ, ওর উপর দিয়ে যেতে হতো। কিন্তু এবার বিআরও এত সুন্দর এই গুরুদংমা লেক যাওয়ার সময় 1 কিলোমিটার বানিয়েছে ভাই, এত সুন্দর বানিয়েছে যে এখনো পর্যন্ত গুরুদংমা যেতে কোনো প্রবলেম হচ্ছে না। আর যতই গুরুদংমা লেক যাওয়ার জন্য এগিয়ে চলেছি, ততই শরীরটা কেমন যেন রোমহর্ষক হয়ে চলেছে। জানি একটু ঘুরপথে যেতে হবে, এইদিকে শর্টকাটও আছে, তো ভাই শর্টকাটে যাব না, ঘুরপথেই যাব। শর্টকাট নিতে গেলে যদি অবস্থা খারাপ হয়, তাই শর্টকাট নেব না। যদি না যেতে পারি আর একটা লাফড়া। তাই এই যে রাস্তা বানিয়ে দিয়েছে না, এটা দিয়েই যাব। একটু ঘুরপথে হবে, কিন্তু কোনো ব্যাপার না। এই যে উপরে উঠা যাবে না, যাব না। এক তো প্লেয়ার নিয়ে এসেছি, তাই রিক্স নিলাম না। প্লেয়ার না থাকলে হয়তো রিক্স একটু নিতাম, কিন্তু প্লেয়ার আছে, তাই রিক্স নেওয়ার কোনো মানেই দাঁড়ায় না। আর বেশি দূরে নয়, আমাদের ড্রিম ডেস্টিনেশন খুবই কাছে। আগে তাই ভাবতাম যে আমাদের ইন্ডিয়ান সেনাবাহিনী এত সক্ষম, তবু কেন আমাদের এই লাস্ট 1 কিলোমিটার গুরুদংমার রাস্তাটা হয় না। এবার অবশেষে দেখতে পাচ্ছি কি গুরুদংমার রাস্তাটা অনেকটা হয়ে গেছে, আর শুধু এখানে পিচ করানোটুকুই বাকি। একবার যদি পিচ হয়ে যায় না, তাহলে কোনো চিন্তা বা কোনো ঝঞ্ঝাট থাকবে না। আমার মনে হচ্ছে তবু একটু রাস্তা
উঠতে হবে একটু ঘুরপথে। কিন্তু দাঁড়ানো যাবে না, এখানে পিক আপ কম নিলে বহুত মুশকিল হবে, তাই পিক আপ নিয়ে যেতে হবে। এখানে পিক আপ কম দেওয়া যাবে না, এখানে পিক আপ কম দেওয়া মানে গাড়ি স্লো হয়ে যাবে। এখানে আবার রাস্তা কোন দিকে রে ভাই? এটাই রাস্তা হবে। জয় বাবা লোকনাথ। আমি একটু মনে হচ্ছে উল্টা দিকে চলে যাচ্ছি। ফাইনালি 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 আমরা পেয়েছি। ফাইনালি আমাদের ড্রিম ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি। ফাইনালি ফাইনালি ও মাই গড, ও মাই গড, ফাইনালি আমরা আমাদের ড্রিম ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। ভগবান সহায় ছিল, আমাদের কোনো প্রবলেম হয়নি, না আমাদের শ্বাস নিতে, না আমাদের রাস্তায় কোনো ভয়। ড্রিম ডেস্টিনেশন পৌঁছে গেলাম। ঈশ্বর তোমাকে হাজার কোটি আমার প্রণাম। এটাই হচ্ছে গুরুদাংমা লেক, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 17,800 ফুট ওপরে। আর এখানে কোনো এক জায়গায় গুরু পদ্মাসম বসে এইখানকার জল স্পর্শ করেছিলেন। আর তখন থেকে এই যে আমার সামনে থেকে অর্ধেকটা লেক ফ্রিজ হয়ে রয়েছে, অর্ধেকটা একটু জল রয়েছে। নয়তো এখানে আগে এখানে শুধু জলে ফ্রিজে থাকতো এখানে লেক। আর এটাই হচ্ছে বৌদ্ধ, হিন্দু, শিখদের পবিত্র একটা লেক। গতবার 2022 সালের যখন 11 মার্চ আমরা 4টা বাইকার মিলে গুরুদাংমা লেক করেছিলাম, তখন আমরা নিচের দিকে নেমেছিলাম। কিন্তু এবার আর আমরা নিচের দিকে নামবো না। আর সেই ভগবানের অশেষ কৃপা কি আমরা দুবার এই গুরুদাংমা লেক করতে পারলাম। হয়তো আবারও ভবিষ্যতে আসবো, সেটা একমাত্র ঈশ্বরে জানেন। এই যে আমার সামনের দিকে ধওলাগিরি পর্বত শৃঙ্গগুলো দেখো ভাই, জাস্ট লাগছে কি এই গুরুদাংমা লেকটাকে। জাস্ট এই লেকটার পরেই মনে হচ্ছে যেন আলাদা রকম একটা জগৎ রয়েছে। আর এখান থেকে আর কিছু দূর গেলেই তিব্বত মিলবে, সেটা আমাদের বাইকারদের জন্য আর আমাদের টুরিস্টের জন্য যাওয়া যাবে না। তাই আমাদের এখান থেকেই ব্যাক হয়ে যেতে হবে লাচেনের পথে। আর এই জার্নির মধ্যে আমরা এসেছিলাম 4 জন, অ্যাডভোকেট সুমন, অ্যাডভোকেট পূজা, আমার গিন্নি, আমি আর এই এক ভদ্রলোক জেন্টালম্যান এসেছিল। দাদা কোথা থেকে এসেছিলেন? বর্ধমান। দাদার নাম কি? অনুপ পাল। আর আপনি? বর্ধমান থেকে। হ্যাঁ, সুপীর নায়ক। আপনাদের সঙ্গে গ্রুপ রাইড করে খুব ভালো লাগলো দাদা। দাদাদের সঙ্গে আমরা জয়েন হয়েছিলাম সিকিমের তুং চেকপোস্টে, সেখান থেকে লাচেনে এসে স্টে করেছিলাম একই হোটেলে। তারপর দাদাদের সঙ্গে একই সঙ্গে এই গুরুদাংমা লেক আমরা পূরণ করলাম, মানে আমাদের জার্নিটা। অবশ্যই দাদা, এটা একটা বিশাল বড় লাইফের অ্যাচিভমেন্ট, একটা ড্রিম ডেস্টিনেশন। তা আমরা সবাই মিলে আমরা একটা অ্যাচিভমেন্ট করলাম, তাই তো? 5 মিনিট অক্সিজেন দিলাম, ঠিক একদম ওকে ওকে। ক্যারি অক্সিজেন সিলিন্ডার ইফ ইউ কাম টু গুরুদাংমা লেক। যদি তোমরা শ্বাস নিতে তোমাদের অসুবিধা হয়, তাহলে অবশ্যই তোমাদের এইরকম সিলিন্ডার অক্সিজেন ক্যারি করা উচিত। কারণ কে কখন কোথায় এত হাই অল্টিটিউডের মধ্যে প্রবলেমে ফাঁসতে পারি তা বলা যায় না। তাই আমরাও ক্যারি করেছিলাম, তাই সেটা আমাদের কাজে লাগতেছে। আর আমার সঙ্গে এই গ্রুপের মধ্যে এই যে আমার গিন্নির সঙ্গে এসেছে, এই গিন্নির সঙ্গে আমি যে এই
17,800 ফুট উপরে গুরুতংমা লেক প্লেয়ার হিসেবে সম্পূর্ণ করতে পারবো বা স্বপ্ন পূরণ করতে পারবো, সেটাও একটা আমার জন্য বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। क्या बोलता है तुम? একদম एकदम क्या है, एकदम ভালো, একদম ভালো লাগছে। একদম